যাই হোক, আমি যেটা বলছিলাম, অনেকে আবার নতুন করে জয়েন করছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল আমাদের শাহিন স্যার কিন্তু একটা কথা বলছিলেন, গতকালকে ক্লাসে যারা ছিলেন বা ভিডিও যারা দেখেছেন, সেটা হচ্ছে যে দুনিয়াব্যাপী হোমিওপ্যাথিকে তুলে ধরার জন্য, হোমিওপ্যাথির বিরুদ্ধে সমস্ত প্রোপাগান্ডা নির্মূল করার জন্য চ্যালেঞ্জ নিয়েছেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথরা সবসময়। ঠিক সেই কথাটারই একটা বাস্তবায়ন আমরা আজকে পেয়েছি। সেটা হচ্ছে আমাদের ডাক্তার শাহিন মাহমুদ স্যারের একটা রিসার্চ পেপার, একটা ক্যান্সার কেস সংক্রান্ত রিসার্চ পেপার, একটা কনভেনশনাল মেডিসিন জার্নাল, অর্থাৎ এলোপ্যাথি ডাক্তারদের জার্নাল, সেই জার্নালে পাবলিশ হয়েছে। এই জার্নালে পাবলিশ হওয়ার অর্থ এইটাই যে এলোপ্যাথিতে যখন ক্যান্সারের কেমো দেওয়ার পরেও কাজ করে নাই, সেটা হোমিওপ্যাথিতে আরোগ্য লাভ করেছে। অর্থাৎ হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্ব প্রমাণের আর একটা প্রমাণ করেছেন আমাদের ডাক্তার শাহিন মাহমুদ স্যার। সেটা পাবলিশ করেছে কারা? পাবলিশ করেছে অ্যালোপ্যাথি ডাক্তারদের যে জার্নাল। সেখানে জার্নাল সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। জার্নালটা কিন্তু একটা পত্রিকার মতো না, এটাতে একটা জিনিস দিলেন ছাপায়া দিল, ব্যাপারটা এরকম না। জার্নালের আন্ডারে অনেক গবেষক থাকেন। তারা এই কোনো কোনো থিসিস, কোনো পেপার, কোনো রিসার্চ পেপার, এগুলা যখন সাবমিট করা হয়, তখন সেই গবেষক দল সেটাকে তার গবেষণাকে ভালো করে পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা নিরীক্ষা করেন, প্রয়োজনে ট্রায়াল করেন, তারপরে সেটা পাবলিশ হয়। শাহিন স্যারের এই এই রিসার্চ পেপারটা আরো 3-4 মাস আগের থেকেই সাবমিট করা হচ্ছে। তারা বিভিন্ন সংশোধনী দিচ্ছেন, সেগুলো সংশোধন করা হয়েছে। মানে নানামুখী যাচাই বাছাই শেষে তারা এটা পাবলিশ করেছেন আজকে। তারা আজকে পাবলিশ করেছেন। এটার অর্থ হচ্ছে এখানেই যে হোমিওপ্যাথি কতটা সায়েন্টিফিক তার প্রমাণ কিন্তু শুধুমাত্র ক্লাসিক্যাল হোমিওপ্যাথরাই দিতে পারে, এবং ক্লাসিক্যাল ওয়েতে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলেই সেই প্রমাণটা দেওয়া সম্ভব। আপনাদের আমরা ফেসবুক পেজে আমাদের পোস্ট দিয়েছি, সেখানে লিঙ্কটা দিয়েছি, আপনারা রিসার্চ পেপারটা দেখলে বুঝতে পারবেন যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ছাড়া এইভাবে রিসার্চ করা মোটেও সম্ভব না, কোনো মেথডে সম্ভব না, কোনো মিশ্র ব্যতীত তো পসিবলই না, কোনো মেথডেও পসিবল না। একমাত্র ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতেই বা প্রকৃত ধারার হোমিওপ্যাথিতেই এটা সম্ভব। এবং আরো মজার বিষয় হচ্ছে যে স্যারের এই রিসার্চ পেপারটা টোটালি রিভিউ থেকে শুরু করে যা করার সবকিছু করেছেন বর্তমান বিশ্বের সর্বা মানে সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম হোমিওপ্যাথ, যাকে বর্তমান যুগের হ্যানিম্যান বলা হয়, প্রফেসর জর্জ ভিতলকাসের তত্ত্বাবধানে এইটা এই রিসার্চ পেপারটা সাবমিট করা হয়েছে। এবং ইন্টারন্যাশনাল, আপনারা জানেন অনেকেই যে ডাক্তার শাহিন মাহমুদ স্যার ইন্টারন্যাশনাল ক্লাসিক্যাল হোমিওপ্যাথির একজন রিসার্চার, এবং সেখানকার রিসার্চ হেড সীমা মহেশ, ডাক্তার সীমা মহেশ এবং ডাক্তার ভিতল কাস, ওনাদের সুপারভিশনে এই রিসার্চ পেপারটা সাবমিট করা হয়েছিল এবং সেটা আজকে পাবলিশ হয়েছে। আপনারা সেটা দেখবেন ইনশাল্লাহ। যাই হোক, আমি একটু সময় নিয়ে নিলাম। স্যার বোধহয় রেডি? হ্যাঁ, আমি রেডি। আচ্ছা, আমি সন্ধ্যায় স্যার এই ক্লাসটা কত সময় ধরে চলবে এটা একটু যদি বলেন। আপনার তো আবার আরেকটা ক্লাস আছে 9:45। এটা মাথায় রেখে করেন তাহলে হবে। সেটাই। তাহলে স্যারকে শুরু করার জন্য আমি অনুরোধ করছি, এবং আমাদের শাহিন স্যারের রিসার্চ পেপারটা দেখার জন্য অনুরোধ করছি, এবং শাহিন স্যারের আরো 4-5টা রিসার্চ পেপার অলরেডি রেডি হয়ে গেছে, সেগুলো আশা করি পাবলিশ হবে এই কনভেনশনাল মেডিসিন জার্নালে। সবাই ভালো থাকবেন, ক্লাস করেন, ধন্যবাদ। আজকের রাতের অধিবেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেদিন কথা দিয়েছিলাম যে আজকে ভিডিও অন করে আমার
আহ, মানে চেহারাটা দেখাবো আর কি। তো আমার শিক্ষার্থীরা অনেকেই আমাকে মানে ভিডিও অবস্থায় দেখেন নাই। যাই হোক, ভিডিওতে দেখলে একটু মানে ফেস টু ফেস একটু বেশি হয়, মানে ইন্টারেক্টিভ হয় আর কি। তো আজকে স্লাইড শেয়ার করার দরকার ছিল, কিন্তু আমার ল্যাপটপে একটু সাউন্ডের একটু সমস্যা হয়েছে। মানে স্পিকারটা মনে হয় কেটে গেছে। তা আমি ক্লাস নেওয়ার পরে আপনাদের ওয়ার্ড ফাইলটা আমি শেয়ার করে দেব। আর যারা আমার প্রিভিয়াস স্টুডেন্ট আছেন তারা ওয়ার্ড ফাইলটা অলরেডি পেয়ে গেছেন। তাদের জন্য প্রিভিয়াস যে কয়েকজন আছেন এখানে যোগ হয়েছে। তা আমরা একটা বিষয়ে সবসময় বলি যে একটা কাজের প্ল্যান যখন করা হয়, ঠিকঠাক যদি প্ল্যান করা হয় সেটাকে হাফ ডান বলা হয়। যে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটার প্ল্যান যদি আমি ঠিকঠাক মতো করতে পারি, তো সেই কাজটার অর্ধেক সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া হয়। এটা মানে বিশিষ্ট জনের কথা, পণ্ডিতদের কথা। তো হোমিওপ্যাথির ক্ষেত্রে যে বিষয়টা হয় আমাদের দেশে, বা মানে বিদুল কাছের এই কথাটা বলেন যে ভারতীয় উপমহাদেশের হোমিওপ্যাথ ডাক্তারদের মধ্যে ম্যাট্রিমেডিকে নিয়ে খুব আগ্রহ। আহ, এটা মানে বিদুল স্যারের একটা মানে ইসের আমি এটা পেয়েছিলাম, একটা রেফারেন্স আমি পেয়েছিলাম যে ভারতীয় উপমহাদেশের ডাক্তাররা খুবই মানে পছন্দ করে ম্যাট্রিমেডিকা পড়ে। কিন্তু ম্যাট্রিমেডিকা পড়লে ওষুধ সম্পর্কে জানা যায়, কিন্তু এই ওষুধটাকে কাজে লাগানোর জন্য, ওই ওষুধটাকে খুঁজে বের করার জন্য কিন্তু আমাদের কেস টেকিংটা খুবই গুরুত্বপূর্ণ। মূলত কেস টেকিংটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে রোগী চেম্বারে আসবে যাবে, কিন্তু ওষুধ খুঁজে বের করা যাবে না। এটা হচ্ছে মানে সমস্যা। তো আমি যে কথাটি বলি যে উম, আমি যে কেস টেকিং এর যে বিষয়গুলো আজকে আলোচনা করব, এটা কন্টিনিউশন হবে যেহেতু আরো একটা ক্লাসে সামারি আকারে। তো সেখানে আমি একটা কথা বলি যে এই কেস টেকিং এর জন্য সায়েন্সের বেশ কিছু বই আছে আমাদের। কেস টেকিং, ফলো আপ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এই লেজার রাইটিং, তারপর হচ্ছে কেন্টের একটা আছে, মানে লক্ষ্যদন্ত নিয়ে সায়েন্সের একটা বই আছে। এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই বইগুলো পড়তে হবে। তো আমি কেস টেকিং এর জন্য যে কথাটা বলি যে আমরা কিন্তু কেস টেকিং বলতে আমরা কেসটা নিব, কিন্তু আমরা কেসটা বানাবো না, বা কেসটাকে শুধু রেকর্ড করব না। যে রুগী যা বলছে সেটাই শুধু লিখে নিলাম, অথবা আমি আমার মতো করে কেসটা মানে তৈরি করলাম, এটা যেন না হয়। এটার মানে হলো যে যে সমস্যাটা হয় খুব প্রাথমিকভাবে যে কথাটা বলি, যে একটা ডাক্তার যখন 10টা 20টা ওষুধ খুব ভালোভাবে পড়ে নেয় বা জেনে নেয়, তখন রুগীর ভিতরে উনি ওই ওষুধগুলো চিত্র দেখতে পান। চিত্র দেখতে পাওয়ার ফলে যে সমস্যাটা হয়, মনে করেন যে আমি সালফারটাকে খুব ভালোভাবে পড়েছি, এখন সালফারের একটা লক্ষণ যখন রুগীর মধ্যে আমি পেয়ে গেলাম, তখন রুগীকে ওই সালফার রিলেটেড বেশ কিছু প্রশ্ন আমি তৈরি করলাম বা জিজ্ঞাসা করলাম। তো জিজ্ঞাসা করলে রুগী কি হবে, রুগীও কিছু কিছু রুগী আছে, ডাক্তার এটা প্রশ্ন করছে, হ্যাঁ তাহলে মনে হয় এটা এরকমই হবে। রুগীও কিন্তু ওই সালফার সালফার রিলেটেড বেশ কিছু পজিটিভ অ্যান্সার দিতে হয়। তখন কি হয় যে ওই রুগীটা আসলে সালফারের রুগীই না, হয়তো সিভিয়ার রুগী, কিন্তু এই ডাক্তারের এই যে একটা ওষুধের প্রতি দুর্বলতা, এই দুর্বলতার ক্ষেত্রটা তৈরি হওয়ার কারণে উনি কি করে, আহ স্রেফ ওই ডাক্তার এবং রুগীর পারস্পরিক সায় থাকার কারণে একটা সিপিএ রুগী সালফারের রুগীতে পরিণত হয় এই কেস টেকিং এর ক্ষেত্রে। তখন যেটা হয় যে সিপিআর পরিবর্তে সালফার যখন দেওয়া হয়, তখন আলটিমেটলি কোনো কাজই করে না। তো আমরা আসলে কেস টেকিং এর ক্ষেত্রে যে মানে বেসিক গুলো মনে রাখবো সেটা একটু বলে নিই। আমি ফরম্যাটটা একটু মানে আপনাদের দিয়ে দেবো যেহেতু, সুতরাং সেটা আপনারা দেখতে পারবেন। আমরা প্রাথমিকভাবে যে জায়গা কাজগুলো করি এটা ফরম্যাটে যা থাকে সেটা একটু জাস্ট বলে যাচ্ছি আমি। সেটা হলো যে আমরা রোগীর নাম ঠিকানা তো লিখবো। তারপরে হচ্ছে যদি বিদেশি রোগী হয় তাহলে দেশের নামটা লিখে রাখবো।
তারপরে জন্মস্থান, মোবাইল নম্বর, জন্ম তারিখ, বয়স, গায়ের রংটা আসলে এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না। তবে কিছু, কিছু ওষুধের ক্ষেত্রে আবার এরকম কিছু বর্ণনা দেওয়া থাকে। যেমন ক্যালকেরিয়া কার্ড, বেলেডোনা এদের ক্ষেত্রে কিন্তু গায়ের রং বা গায়ের মানে অবস্থাটা সম্পর্কে একটা ইন্ডিকেশন দেওয়া থাকে। আচ্ছা। তারপর হচ্ছে নারী, পুরুষ এটা তো খুবই ইম্পোর্টেন্ট। পেশাটাও খুব ইম্পোর্টেন্ট। কারণ হলো পেশার কারণেও মানুষের একটা মানসিক অবস্থা তৈরি হয় বা পেশার মধ্য দিয়ে মানুষ যায়। এদের পেশাটা নিয়ে রাখবো আমরা। বিবাহিত, অবিবাহিত কারণ এটা আ বিবাহ, অবিবাহিত তারপর হচ্ছে এটা হচ্ছে ডিভোর্সি কিনা এটা খুব ইম্পোর্টেন্ট। তারপরে চুলের রং, চোখের রং, তারপর হচ্ছে শরীরের গড়ন মানে মোটা, চিকন, লম্বা এটা। তারপর হচ্ছে উচ্চতা, ওজন, শখ এটা খুবই ইম্পোর্টেন্ট এবং যদি কোনো প্রতিবন্ধিতা থাকে সেটাও লিখে রাখা দরকার। এটা হচ্ছে প্রাথমিক তথ্য। আচ্ছা। এটা ১ম দিকেই থাকবে। তো আমি ২য় যে বিষয়গুলো কথা বলব সেটা হলো যে উম রুগী আ কিন্তু যারা আমাদের ডাক্তারের কাছে আসেন, তারা কিন্তু হোমিওপ্যাথি পড়ে আসেন না। আসলে হোমিওপ্যাথিতে চিকিৎসা করতে গেলে রোগীরা যদি হোমিওপ্যাথি পড়ে আসতো তাহলে বোধহয় কেস টেকিং এ আমাদের অনেক কম সময় লাগতো। কারণ তারা ওইভাবে একটু চিন্তা করে আসতে পারত। কিন্তু রোগীরা তো আসলে হোমিওপ্যাথি পড়ে আসে না। সুতরাং তারা এসে যে রোগের বর্ণনা দেয়, যে প্যাথোলজিক্যাল আ অবস্থা নিয়ে তারা আমাদের কাছে খুব আ ভরসা করে চিকিৎসার জন্য আসে। তা আমাদের হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিটা সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হয়। তো আমরা মূলত আ যারা এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে বিশ্বাসী বা আমরা হোমিওলজিস্ট এ যারা আমরা আছি, তারা নিশ্চয়ই জানি আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কাজ করি। হলিস্টিক অ্যাপ্রোচটা হলো যে একজন মানুষের আ ফিজিক্যাল স্ট্যাটাস, মেন্টাল স্ট্যাটাস, তারপরে তার যে বর্তমান রোগজ অবস্থা যেটাকে প্যাথোলজিক্যাল স্ট্যাটাস বলছি। এই সমস্ত কিছু মিলেই আমরা ওষুধটাকে নির্বাচন করি। তো এই জায়গাটায় খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো রোগী যখন আপনার কাছে আসবে তখন ২ টা জিনিস মনে রাখতে হবে। সেটা হলো যে রোগী যে তথ্যটা দিচ্ছে প্রাথমিকভাবে সেই তথ্যটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হলো যে গুরুত্বপূর্ণ কথাটা বলছি এই কারণে যে একজন রোগী যখন একটা তথ্য দিবে নিজের থেকে ডাক্তারের কোনো ইন্টারপ্রিটেশন ছাড়া বা ডাক্তারের কোনো প্রশ্ন ছাড়া, কোনো এক্সপ্লানেশন ছাড়া, এটাকে বলা হয় র মেটেরিয়াল। এই র মেটেরিয়ালটা মানে এর ভিতরে কোনো মানে ভেজাল নেই। একদম নিখুঁত একটা জিনিস দিচ্ছে। তো এই জিনিসটাকে যখন আপনি উম মানে বেসিক হিসেবে নিবেন তখন কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আম আমাদের দেশে হোমিওপ্যাথদের মধ্যে একটা বড় রকমের সমস্যা আছে। রোগীর এই প্রাথমিক যে কথাগুলো বলে, এই প্রাথমিক কথাগুলোর দিকে অধিকাংশ ডাক্তার আসলে মনোযোগ দেয় না। হয়তোবা তারা মনে করে না যে এটা দরকার। ১। দ্বিতীয়ত কথা হলো যে এই প্রাথমিক কথা শেষ না হতেই আ ডাক্তার নিজের মতো করে আবার প্রশ্ন করা শুরু করে। আমি যেটা বলব যে রোগী যতক্ষণ পর্যন্ত নিজের মতো বর্ণনা দিতে শুরু মানে শেষ করছে, বর্ণনা দিয়ে যাচ্ছে, যদি রোগী আসলে হোমিওপ্যাথিক লক্ষণ থেকে বাইরে চলে যায় তখন তাকে একটু লাইনে নিয়ে আসা হচ্ছে ডাক্তারের কর্তব্য। কিন্তু রোগী শারীরিক মানসিকভাবে ১ম যে ৫-৭ মিনিট বা ১০ মিনিট নিজের মতো করে যে কথাগুলো বলল, এই কথাগুলো একদম মানে কেস টেকিং এর ভাষায় আমরা রেকর্ড করতে থাকবো, নিতে থাকবো। এখানে কিন্তু রোগীকে কোনো ধরনের ইন্টারাপশন ঘটানো যাবে না। কারণ হলো ২ টা। এখানে হচ্ছে ২ টা কারণ। সেটা হলো রোগী যে কথাগুলো বলছে সেই কথাগুলো এ এক এক ১ম দিকে তো এটা নিখুঁত কোনো মানে এর ভেতরে কোনো ভুল থাকে না। আর দ্বিতীয়ত কথা হলো রোগীকে যদি ইন্টারাপ্ট করা হয় তাহলে রোগীর যে মানসিক যে অবস্থাটা সেটা কিন্তু পরবর্তী কথার ক্ষেত্রে একটা প্রভাব ফেলে। আপনি রোগীকে যখন থামিয়ে দিবেন তখন রোগীর মানসিক অবস্থাটা আসল মানসিক অবস্থাটা আসবে না। যেমন ধরেন রোগী খুবই ঘন কথা বলে, খুবই বাচাল টাইপের।
যখন আপনি তাকে থামিয়ে দিবেন আর কোনো ভুল ধরবেন, তখন কিন্তু সে ওই বাচালতাকে মানে সে বাদ দিয়ে সে আস্তে আস্তে কথা বলবে। অথবা সে হয়তোবা একটা বদমেজাজি টাইপের মানুষ, যখন তাকে আপনি থামিয়ে দিবেন তখন কিন্তু সে শান্তশিষ্ট আচরণটা করবে। অর্থাৎ এখানে একটা ভুল তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে কি দেখলাম যে রোগীর একদম মানে অবিকৃত তথ্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে আমরা রোগীর যে বর্তমান সমস্যাটা আমরা শুনবো, সেই সমস্যাটাকে আমরা কখনোই আহ আহ রুগীকে আমরা এই সমস্যা শোনার ক্ষেত্রে আমরা কখনোই রুগীকে কোনো ধরনের দিব না, মানে কি বলবো যে আমরা এই জায়গাটা কোনো ধরনের কোশ্চেন করে তাকে মানে হোমিওপ্যাথিক যে আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমরা কোশ্চেন করে কখনোই সেটাকে নষ্ট করব না। অর্থাৎ এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে তার তার মতো সে বলে দেবে। এখানে যে ইম্পর্টেন্ট এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হলো আমরা হোমিওপ্যাথরা যে জিনিসটা খেয়াল করি যে রুগী বলতেছে আপনি রুগীর চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো শুনুন, চোখের দিকে কথাগুলো শুনুন এবং যে কাজটি করবেন সেটা হলো, আমি যেটা বলি যে ২ নম্বর কথা, এই কথাটি খুব ইম্পর্টেন্ট, যে রুগী একটা কথা বললে যদি একজন ডাক্তার সেটাকে বিশ্লেষণ করে রুগীর ভিতরের কথাটা বুঝতে না পারেন, তাহলে আসলে উনি ১০ ঘন্টা ধরে কেস টেকিং করলেও কোনো রেজাল্ট আনতে পারবেন না। আমার এই দ্বিতীয় কথাটা দ্বারা আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো যে রুগী একটি কথা বলবে, কিন্তু সেই কথাটা যেহেতু আমি তাকে জিজ্ঞাসা না করেই তার কাছ থেকে কথাগুলো শুনছি, সুতরাং সেই কথাটা বিশ্লেষণ করার মতো ডাক্তারের একটা দক্ষতা থাকতে হবে। যেমন একজন রোগী এসে তিনি বললেন যে আমি কি আমার এই রোগটা কি সারবে, আমি কি আসলে কি বাঁচতে পারবো, আমি কি বেঁচে থাকবো, আমার এই রোগটা কি আসলে সারার মতো। তাহলে এই যে যে জায়গাটা যে আমার রোগটা কি সারার মতো, তাহলে রোগী কি আরোগ্য সম্পর্কে নিরাশ, এটা কিন্তু খুব বড় রকমের একটা রুব্রিক বা বড় রকমের একটা লক্ষণ। তাহলে আমাদের কিন্তু প্রথমেই কোন কোন ওষুধের মধ্যে এই যে আরোগ্য সম্পর্কে নিরাশ বা রোগীর মধ্যে ভয়, এই যে এই লক্ষণগুলো, তাহলে আমাদের এইটা কিন্তু আমাদের মানে খুব অল্প সংখ্যক ওষুধের মধ্যে আছে। তাহলে সেই ওষুধগুলো কিন্তু আমাকে ইন্ডিকেট করে দিল। তাহলে কি বললাম যে রোগী যেটা, দুটো কথাটাকে আবার সামারি করে বলি, যে রোগী যে কথাগুলো বলবে সেটার দাম খুবই বেশি, এবং রোগীর যে একটি কথা আছে সেই একটি কথাকে যদি আমি ইন্টারপ্রিটেশনের মাধ্যমে বুঝতে না পারি, তাহলে কিন্তু আসলে কেস টেকিংটা হবে না, সারাদিন কেস টেকিং করলেও আসলে কোনো কাজে আসবে না। আচ্ছা, এবার বর্তমান সমস্যাগুলো রোগীর মতো বলে দিলে, এবার আমার ডাক্তার হিসেবে দ্বিতীয় নম্বর যে কাজ হলো, আমি এটা লিখে রাখলাম। তো লেখার ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটা হলো এই যে কাজটি করব আমরা সেটা হলো যে আহ, আহ, আমরা রোগী সব বলার পরে আমরা একটু আমাদের মতো চিন্তা করব। এবার হলো রোগী হয়তোবা তার শরীরের ৫টা সমস্যার কথা বললো, কিন্তু হোমিওপ্যাথরা আমরা বিশ্বাস করি যে পৃথিবীতে যারা মানুষ হিসেবে আছে তারা যদি হোমিওপ্যাথ চিকিৎসা তার আরোগ্য না হয়, তাহলে আলটিমেটলি উনি প্রকৃতপক্ষে আরোগ্য হয়নি। এই কথাটার মানে হলো, আপনার ঘরে আপনার বোন আছে, এই বোন তার কিছুদিন আগে মনে করেন যে একটা অপারেশন হয়েছিল, ছোটবেলায় তার জন্ডিস হয়েছিল, তারপরে কিছুদিন আগে তার সর্দি হয়েছিল, মাঝে মাঝেই সর্দি হয়, এইটা এলোপ্যাথি দিয়ে তাকে ঠিক করা হয়েছে। এলোপ্যাথি দিয়ে ঠিক করা হয়েছে। এখন যে বিষয়টা ঘটছে যে
কিছুদিন ধরে তার মাথায় প্রচন্ড যন্ত্রণা হয়েছে। এখন মাথায় প্রচন্ড যন্ত্রণা হয়েছে, এবার চিন্তা করছে যে আমি এবার হোমিওপ্যাথিতে এটা ট্রিটমেন্ট করব। তাহলে উনি কি করলেন, আপনি ঘরের ভিতরে একজন হোমিওপ্যাথ আছেন, আপনাকে বললেন যে আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা করতে চাই। তাহলে আপনার কাছে উনি আসতেন তার মাথা ব্যথার সমস্যাটা নিয়ে। এই মাথা ব্যথা নিয়ে আপনার সম্পূর্ণ লক্ষণ ঠিকঠাক মতো বলল। এখন আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে আর কি সমস্যা আছে কিনা, সে কিন্তু কখনোই বলবে না যে আমার অপারেশন হয়েছিল, আমার ছোটবেলায় জন্ডিস হয়েছিল, কখনোই বলবে না। কারণ সে সেটাকে সমস্যা মনেই করছে না। সে মনে করছে যে আমার বর্তমান যে সমস্যা এটাই তো আসলে চিকিৎসা হবে, যেটা এলোপ্যাথি মতো হয়ে থাকে। তাহলে আল্টিমেটলি আমাদের হোমিওপ্যাথদের মধ্যে কি ঘটনা ঘটে? যে ঘটনাটা ঘটে সেটা হলো রোগী প্রেজেন্ট যে সমস্যাগুলো থাকে ওই সমস্যাগুলোর বর্ণনা অবলীলাক্রমে সুন্দর করে দিয়ে থাকে, যেটাকে আমরা খুব দামি লক্ষণ হিসেবে ধরি, এবং যেটা নিয়ে আমি কিছুক্ষণ কথা বললাম। এখন কথা হলো যে এর পরবর্তীতে তাহলে ডাক্তারের কাজটা কি? এর পরবর্তীতে ডাক্তারের কাজ হলো ডাক্তার একদম মাথা থেকে শুরু করে যতগুলো অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ নিয়ে উনি প্রশ্ন করবেন। তারপরে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার মাথা নিয়ে আহ বর্তমানে বা ইতপূর্বে অর্থাৎ অতীতে কোনো রোগ ছিল কিনা একটু মনে করে বলার চেষ্টা করেন। তো একটু সময় দেন, ভাবেন। আপনারা দেখেন যে আপনার একেবারে ছোটবেলা থেকে এই পর্যন্ত মাথায় কোনো সমস্যা কখনো ছিল কিনা। রোগী যদি বলে যে হ্যাঁ আমার মাথায় সমস্যা ছিল, একটা সময় মাথায় আঘাত পেয়েছিলাম, বা আমার মাঝে মাঝে মাথা ব্যথা হতো, মাথা ধরতো, বা যে কোনো লক্ষণ, এবার তাহলে আপনি এই মাথা ব্যথার যে লক্ষণগুলো বলবেন সেটাকে আপনি লিখে রাখেন। আচ্ছা, ওকে। এরপরে যদি এরপরে হচ্ছে মাথার পরে আমরা একটু নিচে দেখে নামি চোখ। চোখ নিয়ে যদি প্রশ্ন করে, আপনি প্রশ্ন করেন যে চোখে কোনো সমস্যা ছিল কিনা, সেটা আপনি একটু মনে করে দেখেন। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে মনে করতে রুগীকে মনে করতে বলার পরেও তিনি আসলে বলছেন না আমার কোনো সমস্যা নেই বা আমার মনে পড়ছে না, সেই ক্ষেত্রে রুগীকে অকারণে চাপাচাপি করাটাও কিন্তু বুদ্ধিমানের কাজ না। অর্থাৎ আমরা হোমিওপ্যাথিতে যেটা করি বা করব সেটা হলো যে রুগী যেখানে সমস্যার কথা বলবে আমরা সেখানে খুবই গুরুত্ব দিয়ে সেটাকে সঠিক তথ্যটা বের করার চেষ্টা করব। কিন্তু রুগী যেখানে বলছে যে না আমার এখানে কোনো সমস্যা নেই, সেখানে অকারণে তাকে প্রশ্ন করে তাকে বিরক্ত করাটা কোনো দরকার নেই। তাহলে আমাদের এই দুটো জিনিস মাথায় রেখে আমরা একটু আগাই, আমরা কোথায় কোথায় প্রশ্নগুলো করব। একদম প্রথম থেকে আমি আপনাদের ওয়ার্ড ফাইলটা যেহেতু দিয়ে দিব আপনারা দেখতে পারবেন, বা পিডিএফ আকারে দিয়ে দিব। সেটা হলো যে প্রথম প্রশ্নটা হবে মাথা নিয়ে, তারপরে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে চোখ নিয়ে। আমরা প্রত্যেকটা, আমি জাস্ট মানে অর্গানগুলোর কথা বলছি, প্রত্যেকটা থেকে তথ্য নিব, তারপরে সেটাকে কিভাবে সাজাবো সেটাকে বলি। প্রথমে মাথা নিয়ে বললাম, তারপরে চোখ নিয়ে বললাম, তারপরে তার নিচে হচ্ছে আমাদের চোখের বরাবর হচ্ছে আমাদের কান, তারপরে হচ্ছে আমাদের নাক, মানে একদম মানে যেভাবে আসে আর কি। তারপর হচ্ছে আমাদের নাকের পরে নাকের নিচে হচ্ছে আমাদের মুখ, একটু মানে রুগীর কপালের দিকে, মাথা থেকে একেবারে কপাল থেকে নিচের দিকে নামতে থাকেন ওইভাবে, অথবা এই ফর্মটা আপনার সামনে নিয়ে রাখেন। মুখের পরে সে মুখের ভিতরে চলে যায়, সেখানে দাঁত, গলা এ পর্যন্ত দেয়। তারপরে গলার নিচেই তো থাকে আমাদের বুক। বুক নিয়ে কোনো সমস্যা আছে কিনা, শ্বাস প্রশ্বাস, বুকের সাথে শ্বাস প্রশ্বাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোনো সমস্যা আছে কিনা। তারপর হচ্ছে হার্ট, হার্টের পরে আমরা চলে যাই আমাদের পাকস্থলিতে চলে যাই। আপনারা যদি পারেন একটু লিখে লিখে রাখেন, কারণ লিখলে পরে আপনাদের মনেও থাকবে। আচ্ছা, পাকস্থলী, তারপরে আমরা চলে যাই পেট, তারপরে পেটটা তো ওভারঅল, তারপর হচ্ছে নাভি। এবং এখানে আরেকটা কথা বলি, পেট তো একটা বড় জায়গা, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে পেটের বিভিন্ন জায়গা নিয়ে প্রশ্ন করতে পারি ছোট ছোট করে, যে পেটের মানে যে অর্গান গুলো আছে সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। যদি রুগী পেট নিয়ে কোনো সমস্যার কথা বলে তখন আমরা এটাই বলবো। ম্যাক্সিমাম মানুষের তো পেটের সমস্যা থাকেই, সুতরাং এখানে পেটের যে বিভিন্ন পার্টস আছে, আপনারা যারা অ্যানাটমি পড়েছেন সেখানে পেটের যে ৯টা অংশের কথা বলা আছে সেই ৯টা অংশ ধরে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। তারপর নাভি, অন্ত্র,
তারপর হচ্ছে আমাদের মলদ্বার যেটাকে আমরা রেকটাম বলি, তারপর হচ্ছে আমাদের মূত্রাশয় যেটাকে আমরা ইউরিথ্রা বলি। তারপর হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন করব। তাহলে আমি যেটা বললাম যে আচ্ছা, তারপরে আরেকটা বলি যে শরীরে বিভিন্ন অঙ্গ ওই জয়েন্ট মানে যেটাকে আমরা যেটাকে ইংলিশে বলে সহজ হয় জয়েন্ট অঙ্গ-প্রত্যঙ্গ যেটাকে আমরা বলি এক্সট্রিমিটিস। মানে আমাদের শরীরে যে হাত পা এই অংশটা আছে এবং জয়েন্ট আছে। ইংলিশে এটা এক্সট্রিমিটিস বলা হয়। তো এই জায়গাগুলোতে আমরা আ আ লক্ষণ গুলো নিলাম। তারপরে হচ্ছে আমাদের চামড়া, তারপর হচ্ছে আমাদের প্রজনন তন্ত্র। প্রজনন তন্ত্র আবার আছে পুরুষদের জন্য একটা প্রজনন তন্ত্রের জায়গা, তারপর হচ্ছে ফিমেল সেক্স অর্গান। এইগুলো নিয়ে আমরা প্রশ্নটা করলাম। প্রশ্ন করার মতো রুগী তার মতো করে বলে গেল। এবার ২য় নম্বর যে কাজটা এইগুলোকে কিন্তু আমরা জাস্ট র মেটেরিয়াল বলছি। রুগী যা বলবে সেটা লিখে নিলাম। এখন হোমিওপ্যাথিতে কিন্তু র মেটেরিয়ালটাকে প্রসেস করতে হয়। সেই প্রসেস করার একটা মানে আমাদের একটা টুলস আছে। যে আমি যে আ রোগীর মুখ থেকে যে এতক্ষণে যে তথ্যগুলো পাইলাম, কোন জায়গাতে রোগী খুব সিরিয়াসলি মানে ইন্ডিকেট করেছে যে তার এই জায়গাগুলোতে সমস্যা আছে। এই সমস্যার জায়গাগুলো এবার আমি প্রত্যেকটা জায়গা মানে যে জায়গায় তিনি সমস্যার কথা বলেছেন, সেই জায়গাগুলোকে আমি একটু যেহেতু রেপার্টরি ব্যবহার করব, আমি ম্যাথমেটিক একটা ল্যাঙ্গুয়েজের সাথে এটাকে সিমিলারিটি করার চেষ্টা করব। তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে আ আমরা হোমিওপ্যাথিক যে টুলস আছে সেই টুলসে সেটাকে ফরম্যাটে আমরা সেট করব। সেটা হলো যে সমস্যাটার কথা বলছে সেটাকে আমরা জিজ্ঞাসা করব যে সমস্যাটা কোথায়? উনি ১ম এ এসে বলছেন যে আমার মাথা ব্যথা। এবার আমি জিজ্ঞাসা করব যে এই মাথা ব্যথাটা আসলে একেবারে মানে সঠিকভাবে বলেন তো যে মাথার কোন জায়গাটা ব্যথা? উনি হয়তোবা বলবেন যে আমার আ বাম পাশে চোখের উপরে ব্যথা হয়। আচ্ছা। এটা হচ্ছে তারপরে ২য় প্রশ্ন হলো যে ১ম এ আমরা লোকেশনটা দেখলাম। তারপর হচ্ছে যে এই ব্যথাটা আপনার কোনো মানে কোনো ধরন আছে কিনা? এই ব্যথাটা কিরকম? উনি হয়তোবা বললেন যে এটা দপদপ করে, পালসেটিং করে। অথবা এটাকে মনে হয় যে এখানে পেরেক পিটানোর মতো একটা ব্যথা হচ্ছে। এরকম মানে একটা সেনসেশন রোগী কিন্তু বলার চেষ্টা করবে। তো এখানে আরেকটি সমস্যা হয় সেনসেশন এই জায়গাটা খুবই ক্রিটিক্যাল যে আ আমাদের দেশে যারা রোগী হিসেবে যারা আসে তারা আ হোমিওপ্যাথিতে খুব বেশি যে শিক্ষিত লোকজন খুব বেশি সংখ্যায় আসে এটা বলা যাবে না। আ এখন হোমিওপ্যাথি চিকিৎসায় শিক্ষিত মানুষ আসতে শুরু করছে। কিন্তু যেহেতু এই চিকিৎসা পদ্ধতিটা তুলনামূলক একটু কম অর্থের আ মানে হয়, খরচ হয়, অর্থের দিক দিয়ে সাশ্রয় হয়, কম অর্থ লাগে। এইজন্য এখনো পর্যন্ত আ যেটা একেবারে অনেস্টলি বলা যায় যে গরিব মানুষের চিকিৎসার জায়গাটা কিন্তু হোমিওপ্যাথি দখল করে আছে এবং হোমিওপ্যাথি গরিব মানুষের চিকিৎসা সফলভাবে করে যাচ্ছে। আবার যারা খুব মানে খুব ভালো একটু খোঁজখবর রাখে যে হোমিওপ্যাথিতে পুরোপুরি আরোগ্য পাওয়া যায়। সেই এলিট শ্রেণীর মানুষজনও কিন্তু আসছে। আসছে না কিন্তু মধ্যম শ্রেণীর লোকজন কম আসছে। তারা এখনো এলোপ্যাথিতেই মানে একেবারে পূর্ণ বিশ্বাস নিয়ে আসছে। আচ্ছা। তাহলে যেটা বললাম যে আমরা এটাকে কি করব? ১ম এ জিজ্ঞাসা করব যে লোকেশন অর্থাৎ এটা এই সমস্যাটা কোথায়? সেটা একটু জিজ্ঞাসা করে নিলাম। দেন হচ্ছে সেনসেশন অর্থাৎ আপনার যে সমস্যাটা যে ব্যথার কথা বলছেন, যে ক্যারেক্টারটার কথা বলছেন সেটা আসলে কেমন? এরপরে হচ্ছে আমাদের এটা মডালিটিস। মডালিটিসটা হলো যে এই যে সমস্যাটা ব্যথার কথা বলছেন, যে মাথা ব্যথার কথা বলছেন, এই মাথা ব্যথাটা আসলে আ কখন বৃদ্ধি পায় বা হ্রাস পায়? উনি হয়তোবা বলবেন যে আমি যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরপরই আমার এই বাম দিকে ব্যথাটা শুরু হয়। এই মডালিটিসটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটি জায়গা। কারণ হলো মডালিটিসটা কিন্তু রোগী বুঝতে পারে এবং সুন্দরভাবে নির্ভুলভাবে বলতে পারে। লোকেশনটাও বলতে পারে কিন্তু সেনসেশনটা কিন্তু সমস্যা হয়। তাহলে আমরা কি করব? এই জায়গাগুলো আমরা একটু খেয়াল করব। আরেকটি আমরা সবসময় বলি যে হোমিওপ্যাথিতে পিকিউলার লক্ষণগুলো খুবই দামি। সেই পিকিউলার লক্ষণগুলো পাওয়ার জন্য আমাকে আরেকটি প্রশ্ন করতে হবে যে এটাকে বলা হয় কনকমিট্যান্টস। বাংলায় যেটাকে বলি আমরা সম্পর্কযুক্ত লক্ষণ বা কোন রাইটার এটাকে আবার কম্বাইন্ড সিম্পটম হিসেবে ব্যাখ্যা করেন। আচ্ছা। তো এখানে যেটা হচ্ছে যে এই আপনার যে সমস্যাটা এই যে মাথা ব্যথা, মাথা ব্যথার সাথে কি
আর কোনো মানে সমস্যা তো আছে কিনা মনে মনে করেন কিনা? বলছে যে আমার যখন মাথা ব্যথা হয় তখন চোখ দিয়ে পানি পড়ে। আমার যখন মাথা ব্যথা হয় তখন এই যে মানে আ চোখ একটা অর্গান আর মাথা আরেকটি জায়গা। তো এই যে concomitant এইটা, তো concomitants নিয়ে আমরা পরবর্তীতে ডিটেইলস আলোচনা করব। জাস্ট ধরে নেন যে আ একটা সিম্পটমের সাথে আরেকটি সিম্পটমের প্যাথোলজিক্যাল সম্পর্ক নেই। ২ টা আলাদা অর্গানে থাকে। সেরকম যদি কোনো লক্ষণ পাওয়া যায় তখন সেটাকে আমরা concomitants বলি। আমি একটু শর্ট করে যাচ্ছি কারণ এই জায়গাটায়, কারণ আমাদের বেশ কিছু কথাবার্তা এখনো বলতে হবে। সময়টা আসলে আমাদের লিমিটেড। এরপরে আমার নিজেরই আরেকটি সেশন আছে রেগুলার স্টুডেন্টদের সাথে। তাহলে আমরা কি দেখলাম যে concomitants টা দেখলাম, আরেকটা হচ্ছে এক্সটেনশন বা এক্সটেন্ডেন্ট বলা হয়। এটা রেপার্টরিতে এই শব্দটা আছে এক্সটেন্ডেন্ট। অর্থাৎ এই যে ব্যথা বা এই যে সমস্যাটা এটা অন্য কোনো অঙ্গে এটা মানে সম্প্রসারিত হয় কিনা, এটা মাইগ্রেট করে কিনা। অনেকে বলে যে আমার বুকে ১ম এ ব্যথা হয়, সেই ব্যথাটা হাতে চলে যায়। তো এই যে এক্সটেনশন তারপরে concomitants এগুলো খুবই দামি জিনিস। এই জায়গাগুলোতে যদি আপনি রোগীর সমস্যাটাকে রোগীর মানে কথা থেকে আপনি লিপিবদ্ধ করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু ওষুধটা খুঁজে বের করা যায়। আচ্ছা। তাহলে আমরা কি করলাম? যে রোগী যে কথাগুলো বললেন সেটাকে কিন্তু আমি এবার আমার হোমিওপ্যাথিক যে টুলস আছে সেই টুলস দিয়ে সেটাকে ভালো করে ঝালাই করে নিলাম। অর্থাৎ আ যেটা বলা যায় যে রোগী আমাকে একটা গাছ দিয়েছে, বাট সেটাকে আমি একটা সুন্দর আমার পছন্দসই একটা ফার্নিচারে আমি কনভার্ট করে নিলাম আমার কাছে যে অস্ত্রপাতিগুলো আছে সেটা দিয়ে। তাহলে সেটা ব্যবহার উপযোগী হলো। শুধু গাছ দিয়ে তো আসলে আমাদের ব্যবহার উপযোগী কোনো ফার্নিচার হয় না। সেটাকে আমাকে তৈরি করে নিতে হয়। তো এরপরে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো, সেটা হলো যে এই যে রোগটা হয়েছে এই রোগটার প্রধান যে রোগগুলোর কথা বলবেন সেই রোগগুলোর আসলে কোনো কারণ উনার জানা আছে কিনা। কারণ জানা আছে কিনা। কারণ হোমিওপ্যাথিতে মানে কারণটাকে এবং এই modalities কে হুম? এবং এই concomitants কে এই ৩ টা জিনিসকে না অসম্ভব গুরুত্ব দেওয়া হয়। যদি কেউ মানে কারণটা ঠিকঠাক মতো ধরতে পারে তাহলে দেখবেন যে আপনার ওষুধের সংখ্যা একেবারেই দেখতে কমিয়ে ফেলতে পারবেন যে এইটার কারণ হিসেবে এই ওষুধে এই কারণ হিসেবে এটা বলা হয়েছে। যেমন ধরেন আ আমরা ইগনিশের ক্ষেত্রে কি দেখি যে যদি মানুষের আ মানে সাডেনলি কোনো মানে শোক পায়, মনে করেন যে একজন মানুষের আ একটা দুর্ঘটনা ঘটেছে, ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটেছে। কেউ স্বজনহারা হয়েছে। এই হারা হওয়ার কারণে তার শারীরিক একটা সমস্যা তৈরি হয়েছে। সেটা যেকোনো সমস্যাই হোক, যদি ওই ঘটনার কারণে হয়, দেন আপনি তাকে যদি ইগনিশিয়া প্রদান করেন তাহলে কিন্তু খুব দ্রুতই মানে অন্য কোনো ওষুধে এত দ্রুত কাজ করবে না। এটা খুবই মানে প্রমাণিত। আপনি ইগনিশিয়া দিলেই কাজ করবে। যদি বোঝা যায় যে তার এইরকম কোনো পারিবারিক কোনো শোক তার ভিতরে কাজ করেছে বা এরকম কোনো মানে যেটা থেকে সে প্রবল মানসিক কষ্ট পেয়েছে ইমিডিয়েটলি। ১-২ দিন বাদ এরকম মানে খুব অল্প সময়ের জন্য। ক্রনিক হলে আবার নেটটা মেয়রের দিকে চলে যায়। তাহলে আমরা কি দেখলাম যে কারণ খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষের জ্বর আসছে, তার কারণটা যদি জানা যায় যে এর কারণ হিসেবে কি হয়েছে? তার বদহজম হয়েছে? নাকি বৃষ্টিতে ভিজেছিল? নাকি রাত্রে বাইরে ঘুমিয়েছিল? এই যে কারণগুলো যে যদি কেউ শীতকালে রাত্রে ঘুমিয়ে থাকে তাহলে আ একটা ওষুধ। আবার যদি কেউ বৃষ্টির পানিতে ভিজে তার যদি জ্বর আসে তাহলে সেটা আরেকটা ওষুধ। এটা কিন্তু খুব সহজেই আমাকে ইন্ডিকেট করে দেয় যে কোন ওষুধের দিকে আমরা যাবো। আচ্ছা। তো এইভাবে আমি কিন্তু আ আ প্রত্যেকটা লক্ষণকে আমি আমার মতো করে বা ডাক্তারের মতো করে বা হোমিওপ্যাথিক ভাষায় এটাকে আমরা ঠিকঠাক মতো করে নিলাম। এবার আমরা আ আ রোগীর ফিজিক্যাল যে সিম্পটম গুলো ছিল সেই সিম্পটম গুলো আমরা মোটামুটিভাবে নোট করে নিলাম একেবারে আ মাথা থেকে শুরু করে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পর্যন্ত। এবার হোমিওপ্যাথিক কিছু আ টুলস আছে যেটা দিয়ে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে মানে ম্যাটেরিয়ামেটিকা পড়ার ক্ষেত্রে খুব বেশি আ মানে বিবেচনা করা হয়। আপনারা যারা ম্যাটেরিয়ামেটিকা আয়ত্ত করতে চান, তাদের ক্ষেত্রে আমরা স্পেশাল ক্লাস নিবো ম্যাটেরিয়ামেটিকা নিয়ে।
তো আপনারা এখন যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, যখন একটা ম্যাথমেটিকে পড়বেন এই জায়গাগুলো আপনারা খুব একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে এই ওষুধে এই জায়গাগুলো এইভাবে বলা আছে। এটাকে বলা হয় ফোর গ্র্যান্ড জেনারেল। ফোর গ্র্যান্ড জেনারেলটা হলো যে আমরা এটা বোঝানোর আগে একটু অন্য প্রসঙ্গ বলে নিই। সেটা হলো আপনারা তো অবশ্যই কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটা জানেন যে একটাকে বলা হয় ইনপুট ডিভাইস আর একটা হলো আউটপুট ডিভাইস। তো আমরা যখন কোনো কিছু ইনপুট দিই, আউটপুট ডিভাইস সেটাকে কিন্তু একটা রেজাল্ট আকারে আমাদের সামনে প্রেজেন্ট করে। তেমনি ভাবে হোমিওপ্যাথিতেও আমরা হোমিওপ্যাথিতে যে গ্রামারটা আছে, যে মানে যেটাকে বলবো যে বৈজ্ঞানিক যে ব্যাখ্যা আছে, সেটা হলো আমাদের শরীরে যদি কোনো রোগজ শক্তি থাকে, এই রোগজ শক্তি কিন্তু আমার বডিতে কিছু লক্ষণ তৈরি করে, যেটা আমাদের কমন কিছু জায়গা আছে সেখানে লক্ষণ সে প্রদান করেই। সেই কমন জায়গাটি হচ্ছে সব ওষুধে এটা সুন্দরভাবে লেখা থাকে, এবং ওষুধ পড়ার সময় আমাদের এই জায়গাগুলো সুন্দর করে বুঝে নিতে হয় যে এই ওষুধে এই কথাটা বলা আছে। তো তার ফোর গ্র্যান্ড জেনারেলের প্রথমটা হচ্ছে ক্ষুধা এবং পিপাসা। এটা আছে একটা, অর্থাৎ রোগীর ভিতরে যদি কোনো রোগজ শক্তি সক্রিয় থাকে তাহলে তার ক্ষুধা এবং পিপাসার ক্ষেত্রে একটা আউটপুট সে দিবেই। যেমন জ্বরের রোগীরা, কোনো রোগী আছে পানি পিপাসা থাকেই না, কোনোটা আছে প্রচুর পানি খায়, কোনোটা ক্ষেত্রে পানি আবার একটু থেমে থেমে খায়, অল্প অল্প করে খায়, কোনোটা আছে যে বেশি খায় কিন্তু অনেক পর পর খায়, কোনোটা আছে যে পানি খেয়েই যাচ্ছে। তাহলে কি হলো, এই রোগজ শক্তিটা সক্রিয় থাকার কারণে তার ভিতরে পানি পিপাসাটা এরকম মানে ব্যতিক্রম ভাবে তৈরি হয়েছে। তাহলে আমরা কি করব, তার পানি পিপাসা, ক্ষুধা এবং পিপাসা। ক্ষুধা নিয়ে, ক্ষুধাটা কি সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, অথবা খাওয়ার পরপরই খাচ্ছে, অথবা খাওয়ার কিছুক্ষণ পরে সে আবার খেতে চাচ্ছে না, মানে সরি মানে কিছুই খেতে চাচ্ছে না, প্রচুর খাচ্ছে, অল্প খেয়ে আর খেতে পারছে না, এরকম মানে ডিফারেন্স টাইপ থাকবে। তো আমি এখানে বলবো যে এখানে কত ধরনের প্রশ্ন হতে পারে, সেটার জন্য আসলে আমাদের রেপার্টরি সম্পর্কে একটু ভালো ধারণা নিতে হবে। কারণ রেপার্টরি পড়লে এই যে আমাদের স্টোমাক যে চ্যাপ্টারটা আছে, এই স্টোমাক চ্যাপ্টারে আমাদের কিন্তু ক্ষুধা এবং পিপাসা নিয়ে কত ধরনের প্রশ্ন হতে পারে, সবগুলোই কিন্তু আমাদের ওখানে সব ধরনের মানে সব অ্যাঙ্গেলের প্রশ্ন এখানে দেওয়া আছে। অর্থাৎ ক্ষুধা এবং পিপাসা সম্পর্কে আমাদের জানতে হলে রেপার্টরি স্টোমাক চ্যাপ্টারটি পড়তে হবে। এবার হচ্ছে আমাদের ক্ষুধা পিপাসার পরে এবার আমরা চলে যাই আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো আমাদের, সেটা হচ্ছে পায়খানা প্রস্রাব। এটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ, এই দুটোকে একসাথে বলছি, ক্ষুধা পিপাসা পায়খানা প্রস্রাব। তো পায়খানা প্রস্রাব সেটা হলো যে আমাদের শরীরে যদি কোনো গড়বড় অবস্থা তৈরি হয় তাহলে কিন্তু পায়খানা প্রস্রাবের উপরে একটা প্রভাব তৈরি করবে। তাহলে সেটা নিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে তথ্য পাবো। তাহলে পায়খানা এবং প্রস্রাব নিয়ে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কেন্ট রেপার্টরি বা অন্য কোনো রেপার্টরি যেটাই পড়েন না কেন, সেখানে থেকে আমরা আমরা যে অধ্যায়টা ভালো করে পড়বো সেটা হচ্ছে পায়খানা। ওখানে আমরা কিন্তু স্টুল চ্যাপ্টারটা ভালো করে পড়বো। তারপর সে রেকটাম চ্যাপ্টারটাকে ভালো করে পড়বো। তারপর সে ইউরেথ্রা চ্যাপ্টারটা করে পড়বো, ইউরিন চ্যাপ্টারটাকে ভালো করে পড়বো। তো এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়লে আমাদের কি ধরনের প্রশ্ন করতে হবে সে প্রশ্নগুলো আমরা জেনে যাব। আর সায়েন্সের কেস টেকিং এর উপর যে বইগুলো আছে সেখানে কিন্তু দেওয়া আছে। আর আপনারা যারা যখন রেগুলার প্রোগ্রামে ভর্তি হবেন তখন কিছু ইংরেজি বই রেফারেন্স দিব সাথে, সেই ইংরেজি বইগুলো পড়বেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ঘাম, আমরা প্রথমে দেখলাম যে ক্ষুধা পিপাসা, তারপরে হচ্ছে আমরা পায়খানা প্রস্রাব করলাম। এরপর হচ্ছে আমাদের ঘাম। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, ঘাম। অর্থাৎ শরীরে কোনো সমস্যা তৈরি হলে ঘামের হয় ঘাটতি তৈরি হয়, না হয় ঘামের আধিক্য তৈরি হয়, এরকম একটা সমস্যা তৈরি হয়, স্বাভাবিক অবস্থাটা থাকে না। তো আমরা ঘাম নিয়ে প্রশ্ন করতে পারি। এটাও কিন্তু কি ধরনের কত ধরনের প্রশ্ন হবে সেটা কিন্তু আমাদের পার্সপিরেশন একটা চ্যাপ্টার আছে, সেখানে আমাদের কিন্তু এটা আমরা জানবো যে ঘাম নিয়ে কত ধরনের প্রশ্ন করা যায়, শেষের দিকে একটা চ্যাপ্টার আছে। এরপর হচ্ছে ঘুম। মানে ঘুমের একটা সমস্যা তৈরি হবেই যদি শরীরে কোনো গড়বড় অবস্থা তৈরি হয়। প্রথমেই কিন্তু মানে বলা যেতে পারে ঘুমের দিয়েই আসলে সমস্যাটা প্রথমেই আমাদের বডি শো করে, কারণ এটা সফট জায়গা তো, এই কারণে। তো ঘুমের যে প্রশ্নগুলো হতে পারে, এর সাথে আবার স্বপ্ন জড়িত আছে ঘুমের ভিতরে, সেই স্বপ্ন নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু এই জায়গাগুলো আমরা দেখলাম।
আরেকটি হলো যে এর সাথে এটা নিয়ে আবার একটু বিতর্ক আছে। এইজন্য আমি এই ৪ টা গ্র্যান্ড জেনারেল 4 গ্র্যান্ড জেনারেল যে জায়গাটা বললাম, সেই জায়গাটা আমি এইটা এড করিনি। তাহলে 5 গ্র্যান্ড জেনারেল বলতাম। সেটা হচ্ছে আমাদের থার্মাল স্ট্যাটাস। থার্মাল স্ট্যাটাস হচ্ছে যে কিছু, কিছু ওষুধে কিন্তু খুব সুস্পষ্টভাবে বলা আছে যে রোগী শীতকাতর। যেমন আ স আ হিপার সালফারের কথা বলা আছে যে রোগী অসম্ভব মাত্রায় শীতকাতর থাকে। হুম? আচ্ছা। তারপর হচ্ছে মার্শালের ক্ষেত্রে বলা হয় যে উভয় কাতর। সে শীতেও কাতর, গরমেও কাতর। একটা ব্যারোমিটারের মতো একটা অবস্থা শরীরে। যে মানে শীতের সময় একেবারে মানে কাঁপতে থাকে, গরমের সময় অসহ্য অনুভব করে। চরম একটা ভাবাপন্ন অবস্থা থাকে তার শরীরে। তাহলে আমরা কি দেখলাম? যে এইরকম থার্মাল কন্ডিশন কিছু, কিছু ওষুধে সুস্পষ্ট বলা আছে। তবে এই থার্মাল কন্ডিশন যেসব ওষুধ স্পষ্টভাবে বলা নেই, আ এই জায়গাগুলো আসলে একটু এড়িয়ে চলাই ভালো। কারণ এই থার্মাল কন্ডিশন নিয়ে আসলে একটা বিতর্ক আছে। কারণ হলো এইসব ওষুধের প্রুভিং হয়েছে, হোমিওপ্যাথি ওষুধের মেক্সিমাম ওষুধের প্রুভিং হয়েছে আমাদের শীত প্রধান দেশে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে। সুতরাং তাদের টেম্পারেচারের যে মানে মাপকাঠি আর আমাদের গরম প্রধান দেশে টেম্পারেচারের মাপকাঠি এক না। এই মাপকাঠি ২ রকম হওয়ার কারণে আল্টিমেটলি মানে এই থার্মাল স্ট্যাটাস নিয়ে আসলে কথা বলে খুব একটা আগানো যায় না। কারণ এই জায়গাটায় আসলে মানে এটা মানে বিতর্ক তৈরি হয়। এইজন্য এই জায়গায় যেসব ওষুধে একদম পরিষ্কারভাবে সুস্পষ্ট বলা আছে সেই ওষুধগুলো আপনারা দেখবেন। আচ্ছা। এরপরে হলো আমরা আ আ রোগীর বর্তমান যে অবস্থা সেটা জানলাম। তার 4 গ্র্যান্ড জেনারেল কথা জানলাম। তার শারীরিক যে থার্মাল স্ট্যাটাস এর কথা এটা আমরা জানলাম। এই জায়গাগুলো জানার পরে এবার আমরা যাব রোগীর মানসিক লক্ষণ নিয়ে। এখানে খুব ইম্পোর্টেন্ট একটা কথা বলি, সেটা হলো মানসিক লক্ষণের দাম সবচাইতে বেশি। কিন্তু আলোচনার ক্ষেত্রে এটা নিয়ে আসলাম সবার শেষে। প্রশ্ন হতে পারে যে মানসিক লক্ষণের গুরুত্ব সবার চাইতে বেশি, আর আলোচনার ক্ষেত্রে কেন ওটা শেষে আনা হলো? কারণটা হলো যে দুনিয়ায় মানুষের মন বোঝা খুবই কঠিন একটি কাজ। আরেকটি কাজ হলো যে রুগীর সাথে আমার যে সিটিংটা হয় সেটা হতে পারে ১ ঘন্টা, সেটা হতে পারে ২ ঘন্টা। আমি যদি ১ম এই রুগীকে মন নিয়ে প্রশ্ন করি, তাহলে রুগী কিন্তু এই মানসিক যে সমস্যাগুলো আছে, তার মানসিক যে দুর্বল জায়গাগুলো আছে আমার সাথে শেয়ার নাও করতে পারে। তারপরের কথা হলো যে রুগী এতক্ষণ ধরে আমার কাছে যে কথাগুলো বলছে, সেই কথাগুলোর মধ্যেই কিন্তু অনেক, অনেক মানসিক লক্ষণ আমি অলরেডি পেয়ে গেছি। যেগুলো আমি মানে শেষের দিকে একটা জায়গায় আমি ওই সময় লিখে রাখছি, বাট রুগীকে আমি জিজ্ঞাসা করিনি। আমার কাছে মনে হয়েছে যে রুগী অস্থির প্রকৃতির, আমি একটু লিখে রাখলাম। বাট রুগীকে আমি বললাম না যে আপনি কি অস্থির না স্থির প্রকৃতির, আপনি কি চঞ্চল না স্থির। আমি জিজ্ঞাসা করলাম না, বাট আমি তার কথাবার্তা, তার চালচলনে, তার তাকানোতে মনে হলো যে রুগী অস্থির। ওকে। দ্বিতীয়ত কথা হলো যে আহ রুগীর যে এই যে মানসিক অবস্থা এটা জানার জন্য একটা সম্পর্ক তৈরি হওয়া দরকার। সেই সম্পর্কটা কিন্তু এতক্ষণে রুগীর সাথে আমার হয়ে গেছে। কারণ হলো রুগীর বিভিন্ন সমস্যার কথা আমি জেনেছি। অনেক গুরুত্ব দিয়ে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করেছি। রুগী যেহেতু হোমিওপ্যাথি জানে না, তিনি তো রুগী তখন চিন্তা করবে, হ্যাঁ, এই ডাক্তার তো আসলেই আমার রোগটা নিয়ে খুব সিরিয়াস। আমি তো আসল ডাক্তারের কাছে চলে আসছি। আর এখন ডাক্তার যা জিজ্ঞাসা করে সেগুলো তো আসলে বললে আমি মুক্তি পাবো। এই কথাগুলো আ রুগী তার মানে কল্পনার জগতে তখন নিয়ে আসবে। আরেকটি কথা হলো যে রুগীকে আ এই মানসিক লক্ষণগুলো জানার জন্য এতক্ষণ ফিজিক্যাল যে সিম্পটম বা প্যাথোলজিক্যাল যে সিম্পটম গুলো, বা রুগী একটি মানসিক রুগী আসছে, তার যে মানে সমস্যাগুলো সেটা হয়তোবা আত্মীয়স্বজন সবাই আ আ মানে আত্মীয়স্বজন কেউ না কেউ তো সাথে আসতে পারে, বা অ্যাটেন্ডেন্স হিসেবে কেউ আসতে পারে। তার মাধ্যমে আপনি অনেক তথ্য জেনে নিয়েছেন। কিন্তু রুগীর মানসিক লক্ষণগুলো যে একান্তভাবেই আপনাকেই বলতে চায়, সেই জায়গায় কিন্তু আগেই এটা বললে পারে সাথে যে এসে তাকে বের করে দিতে হবে। এই যে আপনি বের করে দিয়ে তার মানসিক লক্ষণগুলো শুনবেন, তখন কিন্তু যদি বিশেষ করে ডাক্তার পুরুষ হয়, আর রোগী যদি একটু সুন্দরী বা সুন্দর চেহারার হয়, তাহলে কিন্তু ওই সাথে যে অ্যাটেন্ডেন্ট যে আছে সে বিব্রত হতে পারে, এবং রোগী নিজেও বিব্রত হতে পারে যে আমার সাথে যে মানুষটা আসে তাকে বের করে দিয়ে ডাক্তার আসলে
আমার কাছে কি জিজ্ঞাসা করতে চাইছে বা ডাক্তারের কোনো উদ্দেশ্য আছে কিনা, তখন একটা ঝামেলা হয়ে যেতে পারে। তো আপনাকে যেটা করতে হবে যে ওই অ্যাটেন্ডেন্সের সামনেই বলতে হবে যে আমি এখন রুগীর কিছু মানসিক বৈশিষ্ট্য আমি জিজ্ঞাসা করব, আপনাদের ২ জনের কাছ থেকে আমি এটা জানবো। তো ১ম যে জায়গাগুলো ২ জনের কাছে জানার মতো সেই জায়গাগুলো আপনি জিজ্ঞাসা করতে পারেন। যেমন ধরেন রুগীর মেজাজ কেমন? তো মেজাজ সম্পর্কে প্রত্যেকেই যে কথাটা বলে, "না আমার মেজাজ তো ভালো, আমার তো কোনো সমস্যা নেই।" আপনি রাগী না শান্ত মেজাজে? বলছে, "না আমার তো রাগ নাই।" কেউ তো আসলে নিজের মানে এই জায়গাগুলো তো আসলে বুঝতেই পারে না। পৃথিবীতে মানে যারা খুবই দামি যারা আ মানে চিত্রশিল্পী মানে যারা ছবি আঁকে, তারা না নিজের ছবিটাকেও ঠিকমতো আঁকতে পারে না। এর মানে হলো যে পৃথিবীতে মানুষ একটা জায়গায় একদম মানে সীমিত দক্ষতার অধিকারী, সেটা হলো যে নিজেকে জানা। আপনি যদি আজকে নিজের সম্পর্কে চিন্তা করেন দেখবেন খালি ভালো গুণগুলো আপনার সামনে এসে হাজির হবে। আপনার যে খারাপ গুণ নিয়ে আপনার ফ্যামিলির লোকজন, আপনার আশেপাশের লোকজন কথা বলতে সেটার সাথে আপনি একমতই হবেন না। আপনার কাছে মনে হবে যে এই লোকগুলো অকারণে আমাকে ব্লেম করে। আমি তো এই আসলে এই গুণে আমি তো এই দোষগুলোর মানুষই। আপনাকে বলবে যে আপনি তো গধ। না আমি তো বজ্জাকি না। আমি রাগছি হচ্ছি তো ওই কারণে। এটা তো কারণ আছে। কিন্তু আসলেই নিরপেক্ষভাবে যদি বলা হয় হয়তোবা আপনি পথ গিয়েছেন। তাহলে এই যে আমি আপনি যে নিজের ছবি আঁকতে পারি না, অর্থাৎ এর মানে হচ্ছে কি আমি আমার মনকে এখনো ঠিকঠাকভাবে মাপতে পারি নাই। এইজন্য মানসিক চিত্র অঙ্কনের জন্য আমার কিন্তু অ্যাটেন্ডেন্স এর দরকার হয়। যেটা আমার ওই আগের যে লক্ষণগুলো আছে সেটার ক্ষেত্রে দরকার নাও হতে পারে। আচ্ছা। দ্বিতীয়ত কথা হলো যে এই মানসিক লক্ষণের যে জায়গাগুলো বারবার ২য় কথা বলছি আসলে পরের কথা এটা বলা উচিত। পরের কথা হলো যে আমাদের এই মানসিক লক্ষণের যে জায়গাগুলো মানে অ্যাটেন্ডেন্স বা নার্স হিসেবে যিনি আসেন, তার ভেরিফিকেশন এর দরকার, তার অথেন্টিকেশন এর দরকার। তার মাধ্যমে সেটা আমরা ঠিক করে নিব। কিন্তু কিছু জায়গা আছে একেবারেই ওই তখন সাথে যিনি থাকবেন তাকে বলব যে, "আমি আরো কিছু প্রশ্ন করতে চাই। আমি একটু আপনাকে একটু আ পাশে বসতে বলবেন বা এমন একটা জায়গায় তাকে যেতে বলবেন যাতে আপনার আর এবং রোগীর মধ্যে কথা উনি শুনতে না পান।" তখন রোগীকে বলবেন যে, "আমি যে কথাগুলো জানতে চাচ্ছি সে কথাগুলো আপনার চিকিৎসার স্বার্থেই জানা দরকার এবং এই কথাগুলো কোনদিনই কারো কাছে এটা প্রচার করা হবে না, জানানো হবে না। আপনি আত্মবিশ্বাসের সাথে আমাকে এই কথাগুলো বলেন। শতভাগ গোপনীয়তার সাথে আপনার তথ্যগুলো আমি নিচ্ছি।" মনে করেন যে একটা মেয়ে আমাদের এখন তো মহিলাদের বা আমাদের মেয়েদেরকে অনেক ধরনের সামাজিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। যেগুলো পরিবারের লোকজন জানে না। হয়তোবা একজনের সাথে প্রেম করেছিল। সেটা থেকে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। সেটা হয়তোবা পরিবারের লোকজন জানেই না। তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। সেটা পরিবারের লোকজনকে জানানো হয়নি। তার সাথে একটা শারীরিক সম্পর্ক থেকে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। সেটা পরিবারের লোককে জানানো হয়নি। এখন পরিবারের লোকের সামনে তো এই কথাগুলো সে বলবে না। সুতরাং এই জায়গাগুলো আমাদের জানতে হয়। তার ভিতরে অনেক আ এক আ অনেক গোপন কথা আছে। সে একজনকে পছন্দ করে। কিন্তু সেই জায়গায় সে পাত্তা পাচ্ছে না। পরিবারের লোকজনও জানে না। আবার যাকে নিয়ে তার এত স্বপ্ন সেও জায়গা দিচ্ছে না। এই জায়গাগুলো থেকে তার ভিতরে একটা মানে হচ্ছে যে তার ভিতরে একটা সুইসাইডাল ডিসপোজিশন তৈরি হয়েছে যে আমার পৃথিবীতে বেঁচে থাকার এ দরকার নাই। আমি আমি একজনকে এত ভালোবাসি সে আমাকে পাত্তাই দিল না। এই জায়গাগুলো রোগীর কাছ থেকে কিন্তু জানা খুবই দরকারি। এবং এই মানসিক লক্ষণগুলোর আ মানে গুরুত্ব খুবই বেশি। বিশেষ করে কেন্ট যে আ ম্যাথেমেটিকাটা লিখেছেন, সেইখানে কিন্তু দেখবেন যে উনি মানসিক লক্ষণগুলো খুবই সুন্দরভাবে লিখেছেন। এবং কেন্টিয়ান অ্যাপ্রোচ এ বলা হয় যে মানসিক লক্ষণের দাম অনেক বেশি। ৫ টা শারীরিক লক্ষণের যে দাম তার চাইতে ২ টা মানসিক লক্ষণের অনেক বেশি দাম। বলতে পারেন যে কেন এটা এত বেশি দাম? কারণটি হলো যে দেখেন, মানুষের মন তার পুরা সমগ্র সত্তাটাকে রিপ্রেজেন্ট করে। সমগ্র সত্তা। অর্থাৎ মন যখন নষ্ট হয় তখন আসলে আর তার কিছুই বাকি থাকে না। কিন্তু পায়ে ব্যথা বা হাতে ব্যথা সে কিন্তু একটা আ অঙ্গকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ মন রিপ্রেজেন্ট করছে আমার সমগ্র অঙ্গকে, সমগ্র মানুষটাকে, অঙ্গ বললে ভুল হবে। সমগ্র মানুষটাকে, যেটা আমরা হোমিওপ্যাথিতে বলি যে আমরা আ রোগীর চিকিৎসা করি, রোগের না। এই যে রোগীর চিকিৎসা করি, এই রোগীর
রোগীর প্রতিনিধিত্ব করে কিন্তু আমাদের মন। আর আর বলতে গেলে যে রোগের প্রতিনিধিত্ব করে আমাদের অর্গান সমূহ। তাহলে আমরা রোগীর এই মনের যে জায়গাটা, এই জায়গা থেকে আমরা যে তথ্যগুলো নিব সেটা কিন্তু খুবই নির্ভুল হতে হবে। আচ্ছা, এইবার আমরা মানসিক লক্ষণগুলো নেওয়ার পরে মানসিক লক্ষণের আমাদের আরো কিছু জায়গা আছে, সেগুলো আমি একটু পরের দিনে ক্লাসে বলতে চাচ্ছি, যেহেতু আমার এরপরে আরেকটি সেশন আছে। আমি এখন 5 মিনিট আপনাদের একটু প্রশ্ন নিতে চাচ্ছি, যে যে পর্যন্ত আলোচনা করা হলো সেই পর্যন্ত আপনাদের কোনো কথা আছে কিনা, কারণ এই মানসিক লক্ষণ এই জায়গাটা আমাদের আরো কিছু কথা বলার দরকার আছে। জাস্ট এই পর্যন্ত রেখে আমি আজকের আলোচনাটা আমার অবস্থান থেকে এই পর্যায়ে শেষটা করতে চাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একটু প্রশ্নগুলো করতে পারেন। আমি জানি না প্রশ্নগুলো লিখে দিয়েছেন কিনা, এখানে এরকম দেখছি না, ইনফলো মেসেজে দেখি কিছু লেখা। কথা শুনতে পাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার, আমি নাজিম বলছি স্যার। জি জি বলেন। আমি বলতেছি যে একজন রোগীকে তার শারীরিক লক্ষণ তাকে মানসিক লক্ষণের দিকে মানে বেশি গুরুত্ব দিতে হবে নাকি স্যার? শুনতে পাচ্ছি না। আচ্ছা, বিষয়টা আসলে সেভাবে বলা হয়নি। জি স্যার। বিষয়টা হলো যে শারীরিক লক্ষণের চাইতে মানসিক লক্ষণের গুরুত্ব অনেক বেশি, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখতে বলছি এই কারণে যে আপনি শারীরিক লক্ষণের পাশাপাশি মানসিক লক্ষণগুলো অনেক গুরুত্ব দিয়ে বের করবেন। এটা যদি না করা হয় তাহলে হবে কি, যে আপনি যে ওষুধটা পাবেন সেটা রোগের ওষুধ হবে, সেটা রোগীর ওষুধ হবে না। ঠিক আছে? এই অর্থে মানসিক লক্ষণের গুরুত্ব অনেক বেশি। বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? সম্ভবত প্রশ্ন নাই, আর থাকলে আপনারা একটু নোট করে রাখেন, কারণ স্যারের আর একটা ক্লাস আছে পরেই 9:40 আমাদের যেটা নিয়মিত ব্যাচ, সেখানে আমরা পরবর্তীতে আরো তো আলোচনা, আরো ক্লাস আছে, সুতরাং আরো জানতে পারবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা আশা করি সবাই এনজয় করছেন। আমি টোটাল ক্লাসটা শুনেছি এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং ধারাবাহিকভাবে আলোচনা হয়েছে। আমি আশা করব যদি আপনারা এই ক্লাসের ভিডিওটা আমরা আগামীকাল পাবলিশ করব দুপুরে, আপনারা এটা আরেকবার শোনেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার গতকালকের যে ভিডিওটা আজকে তো পাইনি, ওটা দিলে তো ভালো হতো। আমাদের ইউটিউব চ্যানেলে খেয়াল করেন, আপনারা আপনাদের মেসেজগুলো আসলে পড়েন নাই। আপনাদেরকে আমি যে মেসেজগুলো দিয়েছি, মেসেজগুলো মনোযোগ দিয়ে পড়েন নাই। ওইখানে লেখা ছিল ইউটিউব লিংক, আমাদের ইউটিউব চ্যানেলের লিংকও দেওয়া ছিল, বলা ছিল যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এখানে আমরা সব ভিডিও আপলোড করব। ওকে স্যার, আমি এবং আমাদের একটা গ্রুপে জয়েন করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে হোমিও ডাইজেস্ট স্টাডি স্টুডেন্ট ফোরাম। সেখানে আপনারা সবাই জয়েন করবেন, জয়েন করলে সমস্ত নির্দেশনাগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল এবং হোমিও ডাইজেস্ট স্টুডেন্ট ফোরাম, এইগুলাতে আমাদের সঙ্গে ক্লাস করলে এগুলাতে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, এবং যখন আপনারা আমাদের নিয়মিত স্টুডেন্ট হিসাবে হবেন তখন আমরা আলাদা একটা গ্রুপে আপনাদের জয়েন করব। তখন আর এত ঝামেলা হবে না, কারণ এই মুহূর্তে আপনারা যেহেতু আমরা একটা ফ্রি ট্রায়াল ক্লাস করতেছি, আপনাদের সব গ্রুপে জয়েন করাতে পারতেছি না। জি স্যার। আর ক্লাসগুলো কি শুধু আলোচনা পদ্ধতি না কোন পদ্ধতিতে ক্লাসগুলো হবে এটা জানতে চাচ্ছি আমি। এগুলা আপনারা ক্লাস করেন, সব পদ্ধতি আপনারা এর মধ্যেই জানতে পারবেন। আমরা সব পদ্ধতি নিয়েই ক্লাস রাখছি এখানে। আমরা স্লাইড শোর মাধ্যমে ক্লাস রাখি, আলোচনার মাধ্যমে রাখি, এবং প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকেও ক্লাসগুলো হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু বলি, বিষয়টা হলো যে আমি আসলে কিছুটা লেকচার দিয়ে ক্লাসটা আজকে কন্ডাক্ট করেছি দুটো কারণে। সেটা হচ্ছে যে কেস টেকিং যদি আমি আসলে আপনাদের
একদম প্রশ্ন নিয়ে নিয়ে, যেটা আমি রেগুলার ক্লাসে করি, কারণ রেগুলার ক্লাসে কিন্তু আমাকে বলে দেওয়া হয় না যে আমাকে একদিনে এই কেস টেকিং এর ক্লাসটা শেষ করতে হবে। অর্থাৎ আমি এটাকে ইচ্ছা করলে ৩টা ৪টা ক্লাসে নিতে পারি, এখানে আমার একটা স্বাধীনতা থাকে। কিন্তু আজকে যদি আমি ঠিক ওই স্টাইলে ক্লাসটা আজকে নিতাম, তাহলে হতো কি যে আপনাদের হয়তোবা আমি একটা অংশ বা একটা পর্ব গিয়ে আমি শেষ করতে হতো। তাহলে আপনাদের কিন্তু ওভারঅল একটা ধারণা হতো না যে কেস টেকিং আসলে কি হয়। তখন কিন্তু আপনাদের মনে হতো যে আসলে ভালো তো কিছু শিখতে পারলাম না, সিদ্ধান্তের দিকে তো যেতেই পারলাম না। তো এইজন্য আমি একটু ওভারঅল আলোচনা করতে গিয়ে আপনাদের আ মানে প্রশ্ন নিতে পারি নাই। না হলে আমি যেটা করি, আমার এখানে পুরনো স্টুডেন্ট যারা আছে তারা জানেন যে একদম মানে জিজ্ঞাসা করি যে মানসিক লক্ষণ নিয়ে আসলে আপনার কি জানাশোনা আছে? আপনি একজন ডাক্তার হিসেবে আপনি কি মনে করেন? মানসিক লক্ষণের কোন এরিয়াতে আমাদের চিন্তা করতে হবে? আগে আমি যেটা করি যে সেটা হলো যে আ আগে আমাদের যে যারা পার্টিসিপেন্ট থাকে তাদের যে প্রিভিয়াস যে নলেজটা আছে সেটাকে অ্যাসেস করি। তারপরে দেখি যে সেটাকে আর আমি কতটুকু বললে তাদের জন্য এটা আর এক্সট্রা ইনপুটটা হবে। এইভাবেই মূলত হয়। অর্থাৎ আপনাদের কথা বলার খুব বেশি সুযোগ রয়েছে হোমিও ডাইজেস্টের প্রত্যেকটা ক্লাসে। এবং আমরা তো আমি হোমিও ডাইজেস্টের এত প্রশংসা করি কেন যে এখানকার মতো এত কথা বলার সুযোগ অন্য কোনো প্ল্যাটফর্ম আপনাকে দিবে না। কারণ হলো আমরা চাচ্ছি আমাদের স্টুডেন্টরা তাদের সমস্যা আমাদের কাছে অ্যাড্রেস করুক এবং সেই সমস্যা ধরেই আমরা ক্লাসটাকে ডিজাইন করি বা ক্লাসটাকে আমরা কন্ডাক্ট করি। তো এখানে লেকচার দেওয়ার কোনো সুযোগ নেই। জাস্ট যেহেতু এটা বলা যেতে পারে একটা ধারণা দেওয়ার জন্য এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে। সুতরাং এখানে কিন্তু আমাদের একটা মানে কি বলবো যে প্যাকেজ টাইপের ক্লাসটা নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন কথাটা। স্যার আর একটা প্রশ্ন স্যার, আমার কাছে একটা প্রশ্ন যে নতুন যারা মনে করেন DHMS যারা ভর্তি হয়েছে এদের কি ভর্তি হবে, মানে ভর্তি কি করবেন আপনারা নতুন? আচ্ছা, আমি আমি এই বিষয়গুলো আমার সংক্রান্ত অ্যাডমিনিস্ট্রেশনের প্রশ্নগুলো আমার সাথে করবেন। জি স্যার, বলেন। ক্লাসে উপস্থিত থাকবো। বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোর সিদ্ধান্ত আপনারা এইটা করতে থাকেন। তারপরে আপনাকে যদি আমরা মনে করি যে আপনি সেই পরিশ্রম করতে পারবেন, সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করব। তবে বেসিক্যালি এবার আমরা চাচ্ছি 3rd ইয়ার থেকে শুরু করব না, এটা হচ্ছে আমাদের প্ল্যান। তবে আপনার মানে বিষয়টা এখানেই, আমরা প্রি ক্লাসটা যেহেতু ছাড়ছি 1 মাসের জন্য, আমাদের ক্লাস আছে 200টার উপরে। এই 200টা ক্লাসের টেস্ট তো টোটাল দিতে পারবো না, কিন্তু আপনাদের একটা ধারণা দিচ্ছি যে আমরা কোন স্টাইলে ক্লাস নেই, কিভাবে ক্লাস নেই, ঠিক আছে, এবং কোন অ্যাসপেক্টে ক্লাস নেই। এই ধারণাগুলো আপনারা পেতে থাকেন, তারপরে সিদ্ধান্ত আপনারা 15 দিন পরে, 1 মাস পরেও নিতে পারবেন। আমরাও আপনাদের চিনবো, আপনারাও আমাদের চিনবেন। তারপরে যেন আমরা আমাদের ক্লাসগুলো শুরু করতে পারি, ঠিক আছে? নতুনরা তো ভর্তি অ্যাডমিশন হতে পারবে, এটাই জানতে চাচ্ছি, ওটাই ক্লিয়ার। পারবে না তা না, নতুনদের আমরা অতীতে নিয়ে যারা দেখছি যে পরিশ্রম করতে পারে না, পরে ক্লাসের মাঝপথে হারিয়ে যায়, কথা বুঝছেন? জি। এই কারণে আমরা এই ট্রায়াল ক্লাসটা দিচ্ছি যে আগে সিদ্ধান্ত নেন যে পারবেন কি পারবেন না। ঠিক আছে, আমাদের হাতে সময় নেই, আমাদের পরবর্তীতে আরো একটা ব্যাচের ক্লাস আছে, এই জন্য আমাদেরকে দ্রুত শেষ করতে হচ্ছে। আপনারা তথ্যগুলোর জন্য আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং হোমিও ডাইজেস্ট স্টুডেন্ট ফোরাম এই গ্রুপে যোগাযোগ রাখবেন। আমরা আজকের যেই স্যারের যেই পিডিএফ ফাইলটা, সেটা আমরা হোমিও ডাইজেস্ট স্টুডেন্ট ফোরামে দিয়ে দিব, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।